So thank you everyone, and welcome to my class. Uh, Welcome to my second semester class. I do welcome you all. I'm Arindam Ghosh, an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetambur, Birbhum, and we have already finished Clear Light of the Day, which was a very important detailed text in our syllabus. And today we will try to begin Edward II, written by Christopher Marlowe. Christopher Marlowe is a contemporary of William Shakespeare, Elizabethan period অন্যতম শক্তিশালী একজন ড্রামাটিস্ট মার্লো। সেই ক্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড II তোমাদের সিলেবাসে ইনক্লুডেড, তোমরা জানো তোমাদের CC4 which is British Poetry and Drama 16th and 17th centuries, তার মধ্যে এডওয়ার্ড II included section B তে along with Shakespeare's Macbeth and Twelfth Night. It is a non-detailed text unlike Macbeth. Macbeth is a detailed text, Edward II is a non-detailed text. ফলে এখান থেকে 10 নম্বরের প্রশ্নই তোমাদের আসবে, এটা জেনে রাখাই ভালো। Edward II is a drama written by Christopher Marlowe, one of the most powerful playwrights of the Renaissance period or Elizabethan period. ফলে আমরা যখন মার্লোকে পড়বো বা মার্লোকে জানবো, মার্লোর ড্রামাকে জানবো, এটা জানতে গেলে আমাদের কিন্তু এলিজাবেথান পিরিয়ড সম্পর্কে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। না জানলে বা বুঝলে আমরা কিন্তু ধরতে পারবো না মার্লোকে। ফলে এলিজাবেথান অ্যান্ড রেনেসাঁস পিরিয়ড, এই দুটো পার্টিকুলার পিরিয়ডকে আজকের ক্লাসে আমরা একটু বোঝার চেষ্টা করব এবং পরের ক্লাসে মার্লোর লেখার ধরন এবং তার সঙ্গে সঙ্গে এডওয়ার্ড II কী ধরনের প্লে সেই বিষয়ে আমরা কথা বলবো। সো আজকে আমরা এলিজাবেথান এজ নিয়ে শুরু করব। এই জিনিসটা তোমাদের জানা এই জন্য প্রয়োজনীয়, কারণ পরবর্তীকালে যারা মাস্টার ডিগ্রি করবে তাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এলিজাবেথান পিরিয়ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিরিয়ড। রেনেসাঁস ছাড়া কিন্তু ইংলিশ লিটারেচার হয় না। অ্যান্ড অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমরা শেক্সপিয়ারের ব্যাকগ্রাউন্ড হিসেবেও, মানে শেক্সপিয়ার কোন কনটেক্সটে বা কোন ব্যাকগ্রাউন্ডে এই প্লেগুলো লিখছে সেটাও তোমরা বুঝতে পারবে। মানে তোমাদের এই পুরো সেকশন বি এর যে পুরো সেকশনটা, যেখানে শেক্সপিয়ারের দুটো প্লে, একটা কমেডি একটা ট্র্যাজেডি এবং মার্লোর প্লে রয়েছে, এই পুরো কনটেক্সটাই সেকশন বি এর পুরো কনটেক্সটা তোমরা জানো, তোমাদের সিলেবাসে লেখা আছে রেনেসাঁস হিউম্যানিজম। এটা জানার জন্য এই রেনেসাঁস হিউম্যানিজম এবং এলিজাবেথান পিরিয়ড, the contemporary political thought, the stage, court and the city, the writer in the society, এই কনসেপ্টগুলো আমাদের জানা দরকার। সো এই কনসেপ্টটা আজকের ক্লাসে আমরা একটু ডিসকাস করবো। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। ডিসকাস করার পরে আমরা আসবো ক্রিস্টোফার মার্লোতে। খালি জেনে রেখে দাও কয়েকটা বেসিক ইনফরমেশন অ্যাবাউট এডওয়ার্ড II, অ্যাবাউট ক্রিস্টোফার মার্লো অ্যান্ড এডওয়ার্ড II। আমি এডওয়ার্ড II এর আলাদা করে পাওয়ার পয়েন্ট করেই আমি পড়াবো, পাওয়ার পয়েন্ট আমার করাই আছে। এই যে বেসিক বিষয়টা জেনে রেখে দাও কেবলমাত্র, সেটা হচ্ছে এডওয়ার্ড II ইজ আ রেনেসাঁস প্লে রিটেন বাই ক্রিস্টোফার মার্লো, পাবলিশড ইন 1593। প্রথমবার পাবলিশড হয় 1593। পুরো লেখাটার নাম হচ্ছে দ্য ট্রাভেলসাম রেইন অ্যান্ড দ্য ল্যামেন্টেবল ডেথ অফ এডওয়ার্ড II, কিং অফ দ্য ইংল্যান্ড উইথ দ্য ট্র্যাজিক্যাল ফল অফ দ্য প্রাউড মর্টিমার। So from the entire title of the play, you can clearly derive the main theme of the play. What is the theme? The troublesome reign. Reign মানে রাজত্ব, troublesome মানে full of trouble, সমস্যা সংকীর্ণ। অর্থাৎ এডওয়ার্ড II এর যে রাজত্ব ছিল, যে রাজত্ব কাল ছিল, অত্যন্ত সমস্যাকীর্ণ ছিল। এবং এই এডওয়ার্ড II এর যে troublesome reign and lamentable death, তার মৃত্যু ঘটবে। এবং বলা হয় পারহ্যাপস দ্য ফার্স্ট মার্ডার ইন দ্য ইংলিশ মনার্কিক্যাল হিস্ট্রি। প্রথম ইংলিশ মনার্কির হিস্ট্রিতে প্রথম কিং এর মার্ডার, এর আগে হয়নি। ল্যামেন্টেবল ডেথ অফ এডওয়ার্ড II, এডওয়ার্ড II মৃত্যু, দ্য কিং অফ ইংল্যান্ড উইথ দ্য ট্র্যাজিক্যাল ফল অফ দ্য প্রাউড মর্টিমার। প্রাউড মানে একটা অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার। ফলে মর্টিমার আমরা এই টাইটেল থেকে বুঝতে পারছি একজন অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার, যে হয়তো এডওয়ার্ড II এর এই পুরো একটা অ্যান্টাগনিস্টের চরিত্রে প্লে করছে এবং তিনি এই পুরো সম্পত্তিটা বা এডওয়ার্ড II এর যে এই যে রেইন বা এই যে মনার্কি সেটা দখল করে নেওয়ার চেষ্টা করবে। ফলে এই পুরো টাইটেল থেকে, দিস ইজ দ্য এন্টায়ার টাইটেল অফ দ্য প্লে। আমরা জানি রেনেসাঁস প্লেতে বা এলিজাবেথান প্লেতে খুব বড় টাইটেল করা হতো, ইট ওয়াজ আ বিগ টাইটেল ইন জেনারেল। সেখান থেকে অনেক শর্ট টাইটেল হচ্ছে এডওয়ার্ড II। এবং প্লেটা আমরা জানি স্টেশনার্স রেজিস্টার বলে এক ধরনের রেজিস্টারের খাতা হতো,
ইংল্যান্ডে সেই সময়ে প্রত্যেকটা নাটক মঞ্চস্থ হওয়ার আগে there was a municipal corporation which actually registers the play because the plays are very popular and entertaining. Many people actually gathered in London theatres. এর ফলে যেহেতু প্রচুর মানুষ সেখানে ভিড় করতো, তাই সেই মানুষজনের হিসেব রাখার জন্য হিসেব রাখার একটা খাতা রাখা হতো. Stationers register was actually registers of the of keeping the records of these plays. কত সালে এই প্লেটা প্রথমবার হচ্ছে এরকম অনেক রেজিস্টার থাকতো. স্টেশনার্স রেজিস্টার দ্য গ্লোব থিয়েটার. এবং 6 জুলাই 1593 মার্লোর মৃত্যুর কয়েক সপ্তাহ আগে, 5 সপ্তাহ আগে এই প্রথম এই প্লে স্টেজ হয়. এবং আমরা রেনেসাঁসের কনসেপশন অফ দ্য অ্যাম্বিশন পড়বো এবং মার্লো সম্পর্কে কয়েকটা জানবো. মার্লো কিন্তু একজন আইডিয়াল রেনেসাঁস ক্যারেক্টার, একজন ক্যারেক্টার যে জীবনের সবকিছু বাধা বিপত্তিকে ডিফাই করেছিল, ডিফাই করে এগিয়ে গিয়েছিল, কোনো বাধা বিপত্তিকে মানেনি. ভাবতে পারছো, হি ওয়াজ আ শু মেকার সান, একজন জুতো তৈরি করত. এরকম সেই সময়কার জুতো তৈরি করা একজন লোকের সন্তান. অ্যান্ড হি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি, দ্য কর্পাস ক্রিস্টি কলেজ অফ দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি. যদি এখনো তোমরা কর্পাস ক্রিস্টি কলেজে কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাও তাহলে দেখবে যে ঢোকার মুখটা ঠিক মানে এন্ট্রান্সের জায়গাটা 5 ফুট লম্বা. মানে তুমি যদি 6 ফুটের মানুষ হও বা 5 ফুট 4 ইঞ্চি হও, তোমায় কিন্তু মাথা নিচু করে ঢুকতে হবে. ইট অ্যাকচুয়ালি মিনস হিউমিলিটি বা হাম্বলনেস. তোমার মাথা নিচু করে শিক্ষাঙ্গনের মধ্যে ঢুকতে হবে. কিন্তু সেই শিক্ষাঙ্গনের মধ্যে একজন অগ্নিস্ফুলিঙ্গ ঢুকে পড়েছিল যে কোনোদিন মাথা নিচু করতে শেখেনি. who never trusted God, he never strongly believed in God, he was in fact punished for his blasphemy. ঈশ্বর না বিশ্বাস করার জন্য পানিশড হয়েছিল. চোখের মধ্যে স্ক্যাবিং করে মার্লোকে মারা হয়েছিল. মার্লো একজন স্পাই ছিল. আমরা অনেকেই মার্লোর এই ডার্ক লাইফের হিস্ট্রি জানি না, খুব ক্লিয়ার নয় হিস্টোরিক্যাল রেকর্ড থেকে. মার্লোর চোখের মধ্যে একটা ছুরি মেরে মার্লোকে মারা হবে. ফলে মার্লোর প্রত্যেকটা ক্যারেক্টার আমরা পরবর্তীকালে আমি দেখাবো, মার্লোর প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ভেরি মাচ অ্যাম্বিশিয়াস. দে আর লাইক ফিনিক্স, আগুন পাখির মতো. তারা পুড়ে যাচ্ছে তাও পাগলের মতো উড়ে যাচ্ছে. তো তারা আগুনের মতো আকাশে উঠবে, উড়বে এবং আলটিমেটলি একটা ট্র্যাজিক ফল হবে. ফলে যে কোনো মার্লোর ড্রামার স্ট্রাকচার এরকম একটা ত্রিভুজাকৃতি স্ট্রাকচার হবে. রাইজিং অ্যাকশন, রাইজিং অ্যাকশন, রাইজিং অ্যাকশন, এইখানটায় উঠবে অ্যান্ড আলটিমেটলি ফলিং অ্যাকশন. যে কোনো মার্লোর ড্রামা, বি ইট ট্যাম্বারলেন, বি ইট ফর এক্সাম্পল দ্য ফেমাস ড্রামা ডক্টর ফস্টার্স, এগুলো প্রত্যেকটাই এই ধরনের চরিত্রকে নিয়ে আমি যখন পরবর্তীকালে পড়বো. ট্যাম্বারলেন একজন সাধারণ শেফার্ড who will actually become the ruler and emperor of the universe. গোটা পৃথিবীকে রাজত্ব করার চেষ্টা করবে and he will become the entire emperor of the universe but will die eventually. তার পতন ঘটবে. Dr. Faustus, he will gain great knowledge on the field of the necromancy, black magic, witchcraft. এলিজাবেথান পিরিয়ডে একটা অন্যতম ইম্পর্টেন্ট নলেজের ইনস্টিটিউশন ছিল উইচক্রাফট. তোমরা পড়ছো ম্যাকবেথে, ব্ল্যাক ম্যাজিক, নেক্রোম্যান্সি, NECROMANCY. এত বেশি পরিমাণে এই ব্ল্যাক ম্যাজিকের উপরে সে জ্ঞান অর্জন করবে যে হি উইল ইভেনচুয়ালি সাবডিউ দ্য মেফিস্টোফেলিস. মেফিস্টোফেলিস মানে সেটান, শয়তান আমরা যাকে বাংলায় বলি, তাকে ল্যাটিনে বলা হয় মেফিস্টোফেলিস. মেফিস্টোফেলিস will come to him and will say that whatever you demand pleasure, তুমি যে ধরনের প্লেজার ডিমান্ড করবে I will give you. And he will demand 24 years of voluptuous unending pleasure, after the expiry of which his soul will be taken into hell. 25 বছর যে কোনো ধরনের সে প্লেজার অনুভব করতে পারবে, তারপরে তার আত্মাটা নিয়ে যাওয়া হবে কোথায়? নিয়ে যাওয়া হবে হেলে. হেল মানে তোমার নরকে, ইনফার্নোতে. ফলে সেই যন্ত্রণাকে সে অ্যাকসেপ্ট করবে এবং যখন চলে আসবে সেই 25 বছর, দ্য মেফিস্টোফেলিস উইল কাম. ডক্টর ফস্টার্স ইজ ল্যামেন্টিং, সে বলবে না আমার আত্মা নিয়ে যেও না, আমার শরীর থেকে আমার সোলকে সেপারেট করো না. এবং মেফিস্টোফেলিসকে কেড়ে নিয়ে চলে যাবে, তার বডি থেকে ছিঁড়ে. ফলে যে কোনো মার্লোভিয়ান প্লের মধ্যে একটা ভয়ঙ্কর অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার. আমরা জু অফ মল্টায় দেখবো, মল্টা ইজ এ ভেরি অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার. পরে তাকে কলড্রনের মধ্যে, হিউজ কড়াইয়ের মধ্যে ভাজা হবে. হি উইল বি ফ্রাইড ইনটু দ্য কলড্রন. ফলে যে কোনো ক্যারেক্টার মার্লোর টিপিক্যাল প্লেতে একটা ক্যারেক্টারের মধ্যে ভয়ঙ্কর অ্যাম্বিশন. হি উইল রাইজ অ্যান্ড আস্তে আস্তে মা এক সেকেন্ড, হ্যাঁ ফ্রিজটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে. কি? হ্যাঁ সরো সরো রাখো.
কি মুশকিল। ও এইটা তোমার কাজ পায়টা বসে পড়েছে কি হয়নি তোমার এই পায়টা বসে যায় তোমার নয় করতে হবে সেটা হচ্ছে যে ওদেরকে ডাকতে হবে ডেকে এখানে আপাতত কি করে দাও এক মিনিট একটু দাঁড়াও হ্যাঁ 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 ওকে হবে হবে তো হয়ে যাবে ইয়েস মানে মানে ওই ওই তলাতে আর কি একটা নাট বুলকা যেটা ভেঙে গেছে ওই জিনিসটা লাগবে আর কি হ্যাঁ ফ্রিজের লোকটা ইজিলি পারবে আর কি হ্যাঁ অসুবিধা পারবে ও পারবে জিজ্ঞেস করতে পারবে সরি ফর দ্য ইন্টারাপশন কই যাবে মানে এক সেকেন্ড খুলে যাবে না মানে এই তো হচ্ছে তো খুলে যাচ্ছে ও তাহলে দাও Yes. সরি ফর দ্য ইন্টারাপশন কারণ একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল বাড়িতে মানে পিছন দিকে আর কি মানে বসে গেছিল আর কি ফ্রিজের চাকা কোনোভাবে তো যাই হোক ফিরে আসছি ক্লাসের মধ্যে সেটা হচ্ছে যে মানে একটা অদ্ভুত অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার সবসময় মার্লো পোর্ট্রে করে মার্লো অলওয়েজ পোর্ট্রেস আ ভেরি অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার হু উইল রাইজ অ্যান্ড উইল ইভেনচুয়ালি ফল কিন্তু এডওয়ার্ড দ্য সেকেন্ডে আমরা প্রোটাগনিস্টের মধ্যে এরকম কোনো অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি না রাদার হি ইজ আ ভেরি ইনকেপেবল কিং আনএবল টু কন্ট্রোল হিজ কিংডম সে তার রাজত্বকে নিয়ন্ত্রণ করতে পারে না ইভেনচুয়ালি দ্য কিং ইজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস গেবস্টন আমরা এক ধরনের চরিত্র পাবো গেবস্টন হি ইজ আ homosexual character he is very much his sexual orientation is homosexual he is a homosexual and the king is very much attracted with him এবং আমরা দেখব এই প্লেতে হাউ দ্য থিম অফ দ্য হোমোসেক্সুয়ালিটি ইজ বিং প্রবলেম্যাটাইজড কিভাবে এই কনসেপশন অফ দ্য হোমোসেক্সুয়ালিটি রিপ্রেজেন্টেশনটাকে একটা অত্যন্ত প্রবলেম্যাটিক্যাল ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে এবং সেটা নিয়েও আমরা কাটাছেড়া করব সেটা নিয়েও আমরা ভাবনা চিন্তা করতে আরম্ভ করব এবং কারণ এই গল্পটা অন্যতম ইম্পর্টেন্ট থিম এটা এবং আমরা এই গল্পে যেটা খুবই প্রশ্ন করে এডওয়ার্ড দ্য সেকেন্ড ক্যারেক্টার অনেকবার আসে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ আ প্লে অ্যাবাউট দ্য আয়রনি অফ দ্য কিংশিপের আয়রনি নিয়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড ক্যারেক্টার অফ গেবস্টন ক্যারেক্টার অফ ইয়াঙ্গার মর্টিমার এই গল্পে সব থেকে অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার এবং মার্লোর অন্যান্য প্লেয়ের অ্যাম্বিশিয়াস ক্যারেক্টারের একটা কাউন্টার হচ্ছে ইয়াঙ্গার মর্টিমার এই চরিত্রটা ইয়াঙ্গার মর্টিমার প্লে করেছে এবং তার যে রাইজ এই গোটা প্লে জুড়ে দেখবো আমরা দেখবো খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার কুইন ইসাবেলা আ ভেরি ট্রান্সফরমেটিভ অ্যান্ড ডাইনামিক ক্যারেক্টার যে এই গল্প জুড়ে যার চরিত্র কনস্ট্যান্টলি পরিবর্তন হচ্ছে ফলে এই জিনিসগুলো আমরা দেখবো এই নাটকে এবং এই নাটকে আমরা প্রথমবার দেখবো ইন দ্য ব্রিটিশ ড্রামা আ কিং ইজ বিং মার্ডার্ড কিংকে মার্ডার করা হচ্ছে
Act 5 scene 1 abdication scene, Act 5 scene 5 murder scene, যেখানে কিংকে লাইট বর্ন বলে একটা ক্রিমিনাল মার্ডার করছে, একটা টেবিল এনে তার রিব কেজের উপরে চাপিয়ে দিয়ে সেখানে উঠে হি ইজ ট্রাইং টু ক্র্যাক দ্য রিব কেজেস. ইটস আ ভেরি ভায়োলেন্ট ডেসক্রিপশন অফ আ মার্ডার, বাট উই উইল অ্যাকচুয়ালি সি দিস মার্ডার. আমরা এর ডেসক্রিপশন এই প্লের মধ্যে পড়বো. ফলে ডিস্টার্বিং প্লে শেষ দিকটা তো বটেই. প্রথম দিক থেকে শেষ দিকে যখন আমরা যাব, আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডের প্রতি অনেক ক্ষেত্রে সিম্প্যাথিও অনুভব করব অনেকটা জায়গাতে. যখন আমি টেক্সটের বিভিন্ন পোর্শন পড়বো সেই জায়গাগুলো আমরা বলবো. আপাতত এই বেসিক জিনিসটা বলে দিয়ে আমি যে বিষয়টা নিয়ে বলবো, যে বিষয়টা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে কোন কনটেক্সটে এই ধরনের প্লে লেখা হচ্ছে, এবং সেই কনটেক্সটটা হচ্ছে এলিজাবেথান বা রেনেসন্স টাইমস. আমরা একবার দেখে নেব যে হিস্টোরিক্যালি অ্যাকচুয়ালি হোয়াট ইজ রেনেসন্স এবং কেন এই প্লে, এই ধরনের নাটক এই রেনেসন্সের সময়ই লেখা হচ্ছে. আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আগে একটু বলো যে হোয়াট ইজ রেনেসন্স, এনি আইডিয়া অফ রেনেসন্স? নবজাগরণ. কিন্তু নবজাগরণটা কি, কেন নবজাগরণ, কেন? Renaissance is the process where the entire society and the entire societal system, right, and the cultural system which is re-established in a new way. Absolutely. স্বাগত খুব ভালো বলেছে. স্বাগত কোনো নির্দিষ্ট ইউরোপিয়ান বা বেঙ্গল বা ইটালিয়ান কোনো পার্টিকুলার কালচারে দিকে না গিয়ে ক্লিয়ারলি বলেছে Renaissance is a cultural, intellectual বা societal movement which completely transforms and changes and reforms the structure of the society in general. So that's basically Renaissance. But in the European context, Renaissance has a different meaning. Renaissance means rebirth or rebirth of the learning, যেটা তোমরা বলছো যে পুনর্জাগরণ বা নবজাগরণ যেটা বলা হয়, নতুন ভাবে জাগরণ. কিন্তু ওয়াই নবজাগরণ, কেন শুধুমাত্র জাগরণ নয়? এই জায়গাটা দিয়ে অনেকে গিয়ে আটকে যায়. একটা স্পেসিফিক হিস্টোরিক্যাল ইভেন্ট অ্যাকচুয়ালি অকার্স দিস রেনেসন্স. কেউ কি সেটা বলতে পারবে সেই স্পেসিফিক ইভেন্টটা কি? এনি আইডিয়া? That is basically the fall of the Constantinople. কনস্ট্যান্টিনোপলের পতন 1453, 1453 সালে 53 দিনের একটা সিজের পরে যখন বাইজেন্টাইন এম্পায়ারের পতন হয়. বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল. So the fall of the Constantinople was actually the capture of the Byzantine Empire's capital by the Ottoman Empire. Ottoman Empire কোথায় ছিল? তুরস্কতে. The Turks, the Empire of the Ottoman, তারা যখন আক্রমণ করে বাইজেন্টিয়ান এম্পায়ারের পতন ঘটায় 1453 সালে, তখন যেটা ঘটে, অটোমান আর্মি অ্যাটাক করে, কমান্ডেড বাই দ্য 21-year-old সুলতান মেহমেদ II তার আক্রমণ করে. তখন কনস্ট্যান্টিনোপল ওয়াজ অ্যাকচুয়ালি দ্য সিট অফ দ্য ইউরোপিয়ান স্কলারশিপ. ইউরোপিয়ান স্কলারশিপ চিন্তাভাবনার একটা মূল কেন্দ্রবিন্দু ছিল কনস্ট্যান্টিনোপল. এবং অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এদের যে সমস্ত অরিজিনাল হারিয়ে যাওয়া পুঁথিগুলো কনস্ট্যান্টিনোপলেই তখন ছিল, বহু ল্যাটিন এবং গ্রিক স্কলারদের কাছে. এই জন্যই রেনেসন্স বলা হয় রিবার্থ. তার কারণ এই সমস্ত স্কলাররা ফল অফ দ্য কনস্ট্যান্টিনোপলের পরে ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েন. একটা বড় অংশ ইটালির অন্যান্য জায়গাতে চলে যায়. রোম তো ইটালিরই পার্ট, কনস্ট্যান্টিনোপল ইটালির পার্ট ছিল, একটা অন্য প্রদেশ ছিল. একটা অংশ জার্মানি, কেউ ইংল্যান্ড, কেউ স্পেন. এবং এই যে একটা স্কলারদের বড় অংশ বিভিন্ন জায়গাতে দে আর স্প্রেডিং অ্যান্ড স্ক্যাটারিং থ্রু আউট দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য ইউরোপ, দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস রেনেসন্স. সেটাই নবজাগরণের উন্মেষ ঘটিয়েছিল. এবং নবজাগরণ কেন? কারণ অলরেডি জাগরণ অ্যারিস্টটল, সক্রেটিস, ক্লাসিক্যাল পিরিয়ডে, গ্রিক হেলেনিক ক্লাসিক্যাল পিরিয়ড which is happening around 700-800 BC to up to 338 BC, birth of the Alexander. এই সময় জুড়ে যে কৃষ্টি সভ্যতা সংস্কৃতির একটা বিরাট বড় ডেভেলপমেন্ট এবং বিকাশ হয়েছিল গোটা গ্রিস,
দেশ জুড়ে সেই যে চিন্তা ভাবনা, the aspirations, the ideas of the classical Greek and the Roman thought, that thought will be spread across the entire Europe after the 1453. এর আগে, before the Renaissance, there was the period of the dark middle ages. অন্ধকার যুগ বলা হয় মিডল এজকে, বা মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয়। কেন? why? Because there was no development in the areas of the medical science, technology, science, navigation, about art, literature, architecture, কোনো ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট নেই। কেবলমাত্র ধর্ম, অর্থাৎ এমন একটা ধর্ম যে ধর্ম শৃঙ্খলাবদ্ধ করে, মানে ধর্ম তো মানুষকে অনেক সময় মুক্তও করে, রিডিমও করে, সেই ধর্ম নয়। কি বলছো? সুপারস্টিশন বেশি হবে, অ্যাবসলিউটলি সুপারস্টিশিয়াস রিলিজিয়ন, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, উইচেস বলে নারীদেরকে মেরে ফেলার যে প্রচেষ্টা, একটা বিরাট বড় অংশ ইউরোপে এই উইচ ক্রাফট করতো, ওকে, এবং উইচ বলে বহু নারীদেরকে মেরে ফেলাও সেই সময় ইউরোপে হয়েছে। তো এই ডার্ক মিডল এজেস একটা বড় সময় ধরে চলেছিল, 1400-1450, এরপরেই এই ফল অফ দ্য কনস্টান্টিনোপল হয় এবং তারপরেই রেনেসাঁসের জন্ম হয়। ফলে হোয়াট ইজ দ্য বেসিক টেক্সট বুক ডেফিনেশন অফ দ্য ইউরোপিয়ান রেনেসাঁস? ইউরোপিয়ান রেনেসাঁস যদি আমি টেক্সট বুক ডেফিনেশন দেখি, Renaissance basically denotes the revival or rebirth of the learning in the European art, literature and philosophy after the dark ages of the medieval period, under the influence of the classical models in the 14th and the 16th centuries. It particularly begins in the Italy তে প্রথম শুরু হয়, and spreading to the rest of the Europe by the 16th century. Its influence was felt in literature, philosophy, art, music, politics, science, religion, সব জায়গাতে রেনেসাঁস ছড়িয়ে পড়ে। লিটারেচারে এর গ্রেট এক্সপোনেন্ট উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ দ্য প্রোডাক্ট অফ দ্য রেনেসাঁস। গেটে লেটার ইন জার্মানি যদি রোমান্টিক পিরিয়ডের আগে আগে আসছে, কিন্তু অনেকেই বলে রেনেসাঁস তারা ভয়ঙ্করভাবে ইনফ্লুয়েন্স। শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট প্রোডাক্ট অফ দ্য রেনেসাঁস। ফর এক্সাম্পল, philosophy, some of the greatest philosopher, René Descartes, he was a Renaissance philosopher. আর্টে মাইকেলেঞ্জেলো, দা ভিঞ্চি আমরা দেখব, মিউজিকে এবং অবশ্যই পলিটিক্সে নিকোলাস ম্যাকিয়াভেলি। রেনেসাঁস যেটা প্রথমবার করে সেটা হচ্ছে কনসেপশন অফ দ্য রিলিজিয়াস মরালিটি, মরালিটির যে সুপারস্টিশিয়াস ডেফিনেশন তাকে পাল্টাবার চেষ্টা করে। গুড এবং ইভিল এই দুটোকে একটা সময়ে একদম দুটো সেপারেট এন্টিটি বলে দেখা হতো, গ্রে বলে কোনো এরিয়াকে রেকগনাইজ করা হতো না। গুড অ্যান্ড দ্য ইভিল were considered before Renaissance two separate entities. They are a human being can either be good or can either be evil or bad. A human being cannot be a mixture of the good and evil. Renaissance for the first time recognizes that human beings are good and evil at the same time. একই সময় খারাপ এবং ভালো হতে পারে। যেরকম ম্যাকবেথ নিজের মনের মধ্যে একটা মরাল টার্ময়েল ফিল করছে তো খুন করবার আগে, because he is not only a paragon of the goodness or not only an absolute evil character, he is a mixture of all these two. So recognizing the gray areas inside the human mind, that there is an evil area and there is of course honesty and sincerity and goodness in human being. মানুষ একই সঙ্গে দানব এবং ঈশ্বরের একটা সংমিশ্রণ। আমরা পরবর্তীকালে পড়ব দ্য চেইন অফ বিইং এর কনসেপ্ট। এই যে আইডিয়াটা, এটা প্রথমবার রেনেসাঁস ইন্ট্রোডিউস করে। যদি তোমরা রেনেসাঁস না হতো ইউরোপিয়ান হিস্ট্রিতে, তাহলে কোনোদিন তোমরা ম্যাকবেথকে পেতে না, তোমরা সবসময় মিডিয়াভাল মরালিটি প্লেস পেতে। তোমরা দেখবে, আমি যদি তোমাদেরকে দেখাই, জাস্ট অল্প করে দেখিয়ে দেবো। মিডিয়াভাল পিরিয়ডে এক ধরনের নাটক গোটা চার্চ জুড়ে খুবই পপুলার ছিল, দ্যাট ওয়াজ মরালিটি প্লে। মিডিয়াভাল morality play. Everyman was a famous example of the medieval morality play. দেখতে পাচ্ছ এখানে কি দেখানো হতো? আমাদের তোমরা মনে করতে পারবে আমাদের যে পুরনো দিনের যাত্রাপালা, সেখানে বিবেক বলে একটা চরিত্র, যাত্রাপালায় বিবেকের চরিত্র, বিবেক, ভালো খারাপ, এরকম প্রচুর ক্যারেক্টার থাকতো।
এবং এইভাবেই কিন্তু মিডিয়াভাল পিরিয়ডে নাটক লেখা হতো। ধরা যাক দিস ইজ এভরিম্যান, দ্য ফেমাস প্লে, ইট ওয়াজ আ 15th century মরালিটি প্লে। এবং এখানে যারা ক্যারেক্টার, কি কি ক্যারেক্টার, ধরা যাক তোমরা স্যালভেশন ক্যারেক্টার পাবে, তোমরা গুড ডিডস ক্যারেক্টার পাবে, ভালো কাজ, তোমরা এমন ক্যারেক্টার পাবে যার নাম হচ্ছে ডেথ, মৃত্যু। অর্থাৎ এই ধরনের ড্রামার মেন পারপাসই ছিল মানুষজনকে এডুকেট করা। The entire purpose of this kind of drama was essentially didactic in nature. Didactic means instructional. It will try to give you certain religious instruction, যার মাধ্যমে তোমরা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করবে, একজন উন্নত মানুষ হিসেবে। Every man means the man actually representing every persona of the society. তোমাদের ক্ষেত্রে এই একই জিনিস হবে। কিন্তু আমরা নাটক বা সাহিত্যতে শুধুমাত্র রিলিজিয়াস পারপাস বা শুধুমাত্র ডগম্যাটিক পারপাস সার্ভ করার জন্য পড়ি না। বলো শেক্সপিয়ার কি উইচক্রাফটে বিশ্বাসী ছিলেন? ম্যাকবেথে যে তিনি এতগুলো উইচের দেখিয়েছেন? না, বিষয়টা হলো উইচক্রাফটে তো সেই সময়ে এলিজাবেথান পিরিয়ডে একটা বিরাট বড় লোকজন বিশ্বাসী ছিল। তার কারণ মাথায় রাখতে হবে, জেমস দ্য ফার্স্ট সেই সময়কার যে ইংল্যান্ডের রাজা, তার একটা বিখ্যাত বই ছিল ডেমোনোলজি। ডেমোনোলজি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য ডেমনস, অ্যাবাউট দ্য মনস্টার্স। এবং আরেকটা বিখ্যাত বই রেজিনাল্ড স্কটের লেখা দ্য ডিসকভারি অফ দ্য উইচক্রাফট। এর উপর বেস করে এই ড্রামাটা, মানে এই সুপারন্যাচারাল যে সোর্সেস অফ শেক্সপিয়ার্স ম্যাকবেথ, এই দুটো যে বই, অরিজিনাল বই পরবর্তীকালে যখন পড়বে, রেজিনাল্ড স্কটের লেখা ডিসকভারি অফ দ্য উইচক্রাফট, 511 পাতার বিরাট বড় মোটা বই। এখন খুব একটা অনেকটা আমাদের ভারতবর্ষের ওই তান্ত্রিক ফিলোসফির কাছাকাছি, যদিও তান্ত্রিক ফিলোসফি অনেকটাই অন্য রকমের একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, কিন্তু উইচক্রাফট অনেকটা ডিফারেন্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। ন্যাচারালি স্বাগতরা ভালো বলতে পারবে, দুটো ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট রিলিজিয়াস প্র্যাকটিস, ফলে অনেক ক্ষেত্রে ডিফারেন্স। কিন্তু এই যে মানে রিকগনাইজিং সামথিং সুপার ন্যাচারাল, অলৌকিককে রিকগনাইজ করা, এটা কিন্তু তুমি প্রায় সমস্ত ধরনের ড্রামাটিস্টদের মধ্যেই পাবে এলিজাবেথান পিরিয়ডে। কারণ মাথায় রাখতে হবে, সেটা সালটা চলছে, শেক্সপিয়ার জন্মাচ্ছে 1564-এ, ইয়েস 1564-এ। শেক্সপিয়ারের বেশিরভাগ ড্রামা 1600-এ, আজ থেকে প্রায় 420 বছর আগে। ফলে সেই সময়ের ইংল্যান্ডের মধ্যে মানে এতটাও সায়েন্টিফিক টেকনোলজি বা অন্যান্য অ্যাওয়ারনেস এতটাও বাড়েনি, সায়েন্টিফিক কনসাসনেস আসেনি, যাতে সে উইচক্রাফট বা সুপার ন্যাচারাল ব্যাপারে তার সমস্ত চিন্তাভাবনা উঠে যাবে। এই বিষয়টা অনেক বেশিভাবে আরও আস্তে আস্তে আসছে after the advent of the Enlightenment. Enlightenment was a period in Europe from 1755 to 1789. ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত পিরিয়ডটাকে এনলাইটেনমেন্ট বলা হয় বা আলোক প্রাপ্তির সময় বলা হয়, যখন গোটা ইউরোপ জুড়ে একটা রেভলিউশন চলছে। প্রথমবার রয়্যাল সোসাইটি অফ দ্য সায়েন্স এস্টাবলিশ হচ্ছে, প্রথমবার আইজ্যাক নিউটন ডিসকভারিং দ্য গ্র্যাভিটি, দ্য কনসেপশন অফ দ্য গ্র্যাভিটি। ফলে এই সময়ে একটা বিরাট বড় বিজ্ঞানের দিকে পরিবর্তন আসছে এবং সংস্কার। ভ্যাকসিন প্রথমবার আবিষ্কার হচ্ছে, লুই পাস্তুর। আস্তে আস্তে সরে যাচ্ছে এই সময়ে এই যে সুপার ন্যাচারাল বা অলৌকিক ইনফ্লুয়েন্সের জায়গাটা। কিন্তু শেক্সপিয়ারের সময়ে খুব ভীষণভাবেই এটা ছিল, এবং বিলিভ করতেন কি করতেন না এটা তো বলা খুব মুশকিল, কারণ শেক্সপিয়ারের আত্মজীবনী কিছু নেই। কারণ শেক্সপিয়ারের প্রত্যেকটা লেখার মধ্যেই শেক্সপিয়ার হ্যাজ অ্যাকচুয়ালি স্পোকেন উইথ আস থ্রু দ্য ক্যারেক্টার্স। চরিত্রের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে শেক্সপিয়ার কথা বলেছেন, নিজে কখনো কথা বলেননি, তাই তো? ফলে এই যে শেক্সপিয়ারের নিজস্ব পার্সোনাল কথা আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি that supernatural elements was very much there in various Shakespearean plays. ফলে এই যে মিডিয়াভাল পিরিয়ডের যে সংস্কারাচ্ছন্নতা, এটা কিন্তু রেনেসাঁস পিরিয়ডে আস্তে আস্তে খানিকটা কাটাবার চেষ্টাও করা হয়। আস্তে আস্তে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করি, এবং এই রেনেসাঁস পিরিয়ডেই আমি যে কয়েকটা বিখ্যাত ইনস্ট্যান্স দিলাম, তোমরা যদি কোনোদিন যেতে পারো ভ্যাটিকান সিটিতে, অবশ্যই তোমরা দেখবে গোটা টাওয়ার জুড়ে এই রাফায়েলের আঁকা একটা বিখ্যাত পেন্টিং, যেটার নাম হচ্ছে স্কুল অফ অ্যাথেন্স। ইট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্রেস্কোজ অফ দ্য ইটালিয়ান রেনেসাঁস আর্টিস্ট রাফায়েল। আমি একবার দেখাবার চেষ্টা করি, না দেখালে তো অ্যাটমসফিয়ারটা বোঝা যাবে না। স্যার ডেমোনোলজি যেটা স্যার বলছেন, সেটা স্যার আমাদের ধর্মের সঙ্গে যেটা সংযুক্ত, সেটা হলো স্যার প্রেত সাধনা। প্রেত সাধনা, রাইট। প্রেত সাধনা ডেমোনোলজি কারেক্ট। তান্ত্রিকের সঙ্গে একটু ভিন্ন, তান্ত্রিকটা একটু ভিন্ন। আচ্ছা,
আমি অ্যাকচুয়ালি বুদ্ধিজমের যে তান্ত্রিক ফিলোসফি সেইটা নিয়ে একটু চর্চা করেছিলাম আর কি, কারণ আমি ওই সিকিমে গিয়ে বেশ কয়েকটা রকম মানে মানে মনাস্টারি দেখেছিলাম মানে তান্ত্রিক বুদ্ধিস্ট ফিলোসফির দিকে, বুঝতে পেরেছো? আমার দেখে খুব ভায়োলেন্ট বলে মনে হয়েছিল, মানে ধরনটা মানে পেন্টিং গুলো একটু অন্যরকমের, তো সেটা নিয়ে চর্চা স্যার আমাদের তন্ত্র সাধনা ঠিক একই জিনিস, কিন্তু স্যার তার তাৎপর্যটা একটু আলাদা। আচ্ছা আচ্ছা, সিগনিফিকেন্সটা অন্যরকম, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। নেটটা হঠাৎ করে স্লো হয়ে গেল কেন সেটাই তো ধরতে পারছি না। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি, অসুবিধা কিছু নেই। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্কুল অফ দ্য অ্যাথেন্স। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত গ্রিক ফিলোসফারদের ছবি আছে, একটু ভালো করে দেখতে পাবে। এটা প্লেটো, এটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের হাতটা তলার দিকে, প্লেটোর হাত উপরের দিকে। ফলে প্লেটো strongly believed on the idea of the goodness of the forms, that all the powers has come from the celestial bodies or from the heaven. Plato has actually strongly believed that all the powers have originated from the heaven, from the heavenly bodies. But Aristotle, his own disciple, thought no, it has come from this earth, এই মর্ত থেকে এসছে। এবং সেজন্যই অ্যারিস্টটলের লেখা অনেক বেশি মেটেরিয়ালিস্টিক অ্যান্ড প্লেটোর লেখা অনেক বেশি আইডিয়ালিস্টিক, এই দুটো ডিফারেন্ট ফর্ম অফ দ্য ফিলোসফি। ফলে বুঝতেই পারছো এটা একটা কিন্তু ফ্রেস্কো, মানে তুমি যদি কোনো একটা মানে এই ভ্যাটিকান সিটির ওদের যে বিরাট বড় গির্জা চার্চের মধ্যে ঢুকে পড়ো, মাথার ওপরে তাকালে তুমি এই বিরাট বড় ফ্রেস্কোটাকে দেখতে পাবে। এবং দেখতেই পাচ্ছ এখানে পিথাগোরাস রয়েছে, পিথাগোরাসের ফর্মুলা তোমরা পড়েছো। এখানে এপিকিউরাস রয়েছে, প্লেটো, সক্রেটিস। হ্যাঁ বলো। স্যার আমি প্রেজেন্ট করে দেবো স্যার, আমার নেটটা আছে। হ্যাঁ তুমি একটু প্রেজেন্ট করে দাও তো, সবচেয়ে ভালো হয়। স্কুল অফ অ্যাথেন্সটা একটু দেখাবে, কারণ আমি এবার দেখছি আমারটা আসছে কিনা। স্কুল অফ অ্যাথেন্স, স্কুল অফ অ্যাথেন্স, স্কুল অফ অ্যাথেন্স আসছে না কোনো কারণে, বুঝলে? স্যার দেখতে পাচ্ছেন? দাঁড়াও দেখছি, এক সেকেন্ড। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আমি স্টপ প্রেজেন্টিং করি, তাহলে আরো ভালো দেখতে পাবে। হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ইয়েস ইয়েস। এই স্কুল অফ, তুমি কাজ করো ওই দ্বিতীয় ছবিটা একবার ক্লিক করো বাবা, দ্বিতীয় ছবিটায় ওই, হ্যাঁ এইটা, এই যে এইটা হচ্ছে স্কুল অফ অ্যাথেন্স। এটা হচ্ছে একটা বিরাট বড় ফ্রেস্কো। এইরকম তোমরা গেলে দেখতে পাবে, মানে যদি তোমরা এরকম কোনো একটা রেনেসন্সের জায়গায় ঢুকে পড়ো, মানে এই রেনেসন্সের পিরিয়ডের আমলেই সেই সময়কার গির্জা, গির্জার নামটা ভুলে গেলাম, বিখ্যাত প্যালেস। একটু ব্যাক করো স্বাগত। ইয়েস, হ্যাঁ এটা হচ্ছে তোমার ওই অ্যাপোস্টলিক প্যালেস, ভ্যাটিকান সিটি। এবার ছবিটা ক্লিক করো, প্রথম ছবিটা ক্লিক করো, খুলেই প্রথম ছবিটা পুরোটা খুলে যাবে। ইয়েস, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এন্টায়ার পিকচার, যেখানে এই সমস্ত ফিলোসফাররা বিভিন্নভাবে বসে রয়েছে। এবং এখানে এটা কিন্তু এই একদম আইডিয়াল প্রি সক্রেটিক গ্রিক ফিলোসফির সমস্ত ফিলোসফারদের পরপর রাখা আছে। এই যে চিন্তাগ্রস্ত অবস্থায় বসে আছে ওটা এপিকিউরাস, সামনে অ্যারিস্টটল, প্লেটো, অন্যদিকে রয়েছে তোমার এমপেডোক্লেস, যিনি আত্মহত্যা করেছিলেন। আমি এদের ডিটেলে আর যাচ্ছি না, কিন্তু এই যে ফিলোসফিক্যাল টিচিং, যে এই এনসিয়েন্ট ক্লাসিক্যাল গ্রিক ফিলোসফিতে ফিরতে হবে, এটাই ছিল রেনেসন্সের মূল ধারণা। বুঝতে পেরেছো? এটাই ছিল রেনেসন্সের মূল ধারণা। বেশ, স্বাগত। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, আমি আবার দরকার পড়লে তোমাকে বলবো। ঠিক আছে, বেশ। তো আমি আবার একবার প্রেজেন্ট করি, কারণ আমি স্ক্রিনটাকে দেখাবো। সরি, হ্যাঁ। তো এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলোই কিন্তু প্রথমবার রেনেসন্স আনতে আরম্ভ করলো। রেনেসন্স ইজ বেসিক্যালি, এবার কয়েকটা আমি রেনেসন্সের পরপর ফিচার বলছি, সেই ফিচারগুলো দেখে নিলেই মোটামুটি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেনেসন্সকে বুঝতে পারবে কি কি কারণে রেনেসন্স হলো।
রেনেসাঁস বেসিক্যালি স্টুড ফর হিউম্যানিজম, মানবতাবাদ। এর আগে পর্যন্ত যে কনসেপশনটা ছিল সেটা হচ্ছে গড ইজ কন্ট্রোলিং দ্য এন্টায়ার ইউনিভার্স। ফর দ্য ফার্স্ট টাইম দ্য নেচার অফ দ্য সোসাইটি অ্যাকচুয়ালি চেঞ্জেস ফ্রম, এই টার্মটা মনে রাখবে, ফ্রম দ্য থিওসেন্ট্রিক টু দ্য অ্যানথ্রোপোসেন্ট্রিক। আমি একটু অন্য জায়গায় লিখি তাহলে আরো পরিষ্কার হবে। ফ্রম দ্য থিওসেন্ট্রিক ডাউন টু দ্য অ্যানথ্রোপোসেন্ট্রিক, এই শব্দটা একটু সবাই মিলে খেয়াল রাখবে। থিওসেন্ট্রিক মানে theology, that which is connected with the conception of the religion. Theocentric down to anthropocentric, কথাটা ইউজ করতে হবে। In Renaissance times it was RENAISSANC, Renaissance, উচ্চারণটা মাথায় রাখবে, RENAISSANC, স্পেলিং মাথায় রাখবে। থিওসেন্ট্রিক মানে থিও মিনস রিলিজিয়ন, থিওলজি, সেখান থেকে অ্যানথ্রোপো, অ্যানথ্রোপো মানে কি, অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে কি, এনিওয়ান বলা উচিত? হিউম্যান সেন্ট্রিক। অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে দ্য স্টাডি অফ দ্য হিউম্যানস, যে মানুষকে নিয়ে পড়ে। বাংলা একটা শক্ত জায়গা আছে নৃতত্ত্ব, কিন্তু অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে বেসিক্যালি দ্য স্টাডি অফ দ্য হিউম্যানস, যে মানুষকে নিয়ে পড়াশোনা করে, এভলিউশন অফ দ্য হিউম্যান বিইং নিয়ে পড়াশোনা করে। ফলে রেনেসাঁস পিরিয়ড ফর দ্য ফার্স্ট টাইম থিওসেন্ট্রিক থেকে একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক সোসাইটিতে প্রথমবার আসতে আরম্ভ করলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন, ওয়াই ফর দ্য ফার্স্ট টাইম। দেখি আমি আরেকবার যে আমার কাজটা করছে কিনা ইন্টারনেট। মহা মুশকিল হচ্ছে, কোনো একটা কারণে আমার দেখতে পাচ্ছ? বেশ, এক মিনিট দাঁড়াতো, আমি এটা করেও ছিলাম মনে হচ্ছে। ইয়েস, এটা করিনি নাকি, এটা করিনি মনে হচ্ছে। ইয়েস, মিডিয়েভাল টাইমে এই চেইন অফ বিইং এর কনসেপশনে বিশ্বাস করা হতো। চেইন অফ বিইং মানে দ্যাট ইট ইজ আ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অফ দ্য ম্যাটার অ্যান্ড লাইফ। সমস্ত বস্তু এবং জীবন, এই সব কিছুর একটা প্রপার স্ট্রাকচার যেটা মিডিয়েভাল ক্রিশ্চিয়ানিটি ক্রিয়েট করে। এই চেইন অফ বিইং এর কনসেপ্ট অনুসারে বলা হয় হিস্টোরিয়া অ্যানিমেলাম, যেটা অ্যারিস্টটল এবং প্লেটোতেও অল্প ছিল, কিন্তু বেশিরভাগ যার লেখা ছিল তিনি হচ্ছেন এই ফিলোসফার, তার নাম হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাস। তিনি এই চেইন অফ বিইং কে বাই র্যাঙ্ক ক্লাসিফাইড অল দ্য হিউম্যান বিইংস বাই র্যাঙ্ক। তিনি সমস্ত হিউম্যান বিইং কে ক্লাসিফাই করেন র্যাঙ্ক অনুযায়ী, এবং করে তিনি একেবারে তলার দিকে ধরা যাক রাখেন হচ্ছেন সমস্ত ধরনের মিনারেলদের। মিনারেল মানে একদম বটম অফ দ্য চেইনে। মিনারেলস মানে যারা আনএবল টু মুভ অ্যান্ড সেন্স অ্যান্ড গ্রো অ্যান্ড রিপ্রোডিউস। ফর এক্সাম্পল সয়েল, ফর এক্সাম্পল সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো খনিজ পদার্থ, যেগুলো মাটির তলায় থাকে, এর একেবারে শেষে। এরপরে থাকলো গাছ গাছরা, প্লান্টস, দে মুভ বাট দে কুড গ্রো অ্যান্ড রিপ্রোডিউস বাট দে ডোন্ট হ্যাভ দ্য ইন্টেলিজেন্স। এই তো বাবা হতো একটা সময়। এরপরে রাখা হলো অ্যানিমালদের পরে রাখা হলো হিউম্যানিটিকে। হিউম্যানস ইউনিকলি শেয়ার্ড দ্য স্পিরিচুয়াল অ্যাট্রিবিউটস উইথ দ্য গড অ্যান্ড এঞ্জেলস অ্যাবাভ দেম। ফলে মানুষকে মাঝামাঝি জায়গায় রাখা হলো। এই যে যদি স্টিয়ার কেস বলে ধরে রাখো এই চেইন অফ বিইং এ আলটিমেটলি স্বর্গে যাওয়ার, তাহলে মানুষ মোটামুটি এই মাঝামাঝি জায়গাটায় থাকে। এবং এরপরে আস্তে আস্তে এঞ্জেলিক যে ক্লাসিফিকেশন, যারা এঞ্জেল, তোমরা পরবর্তীকালে প্যারাডাইস লস্ট পড়বে, সেখানে এঞ্জেলরা আবার অনেক ভাগ, কেউ সেরাফিম, কেউ চেরুবিম। সেটান ছিল সেরাফিম, লুসিফার মানে সর্বশেষ। সেরাফ হচ্ছে দ্য মোস্ট সুপিরিয়ার টাইপ অফ এঞ্জেল। তারপরে চেরুবিম, তারপরে থ্রোনেস, ডমিনিয়ন্স, এরকম অনেকগুলো ভাগ ছিল এঞ্জেলদের মধ্যে। আর লাস্টে আলটিমেট গিয়ে গড। গড যেহেতু খ্রিস্টানিটিতে একজন, একমত দ্বিতীয়ম, ইউনিফাইড গড, omniscient, omnipotent, omnipresent, তাকে একদম টপ জায়গাটাকে দেয়া হলো। এইভাবেই একেবারে মিডিয়েভাল পিরিয়ড থেকে মানুষকে একটা মাঝামাঝি স্তরে দেখা হতো। এবং এর ফলে যে পুরো চর্চার জায়গাটা
যে মানে সমস্ত যে এপিস্টেমোলজির যে কেন্দ্রবিন্দুর জায়গাটা থাকতো সেটা হচ্ছে গড, and nothing but God. The entire universe will be controlled by this almighty God. এই কনসেপশনটাই মিডিয়েভাল পিরিয়ড থেকে প্রচলিত ছিল। রেনেসাঁস পিরিয়ডে একটা টেক্সট বেরোলো, সেই টেক্সটের নাম হচ্ছে পিকো ডেলা মিরান্ডোলাস অরেশন অন দ্য ডিগনিটি অফ ম্যান। বিখ্যাত বই, পরবর্তীকালে মাথায় রাখবে। প্রথম ইম্পর্টেন্ট রেনেসাঁস টেক্সট যেটা প্রথমবার মানুষকে anthropocentric human world এর এস্টাবলিশমেন্টের কথা বলে, Oration on the Dignity of Man by De Hominis Dignitate. It's a Latin word. It's a famous public discourse composed in 1486 by the Italian scholar and philosopher Pico della Mirandola. তিনি ইউনিভার্সিটি অফ বলোনাতে পড়াতেন। ইউনিভার্সিটি অফ বলোনা কিন্তু প্রথম মেডিকেল ইউনিভার্সিটি, মাথায় রেখো, এবং প্রথম ইউনিভার্সিটিও বলা যেতে পারে। বলোনা মনে হচ্ছে প্রথম ইউনিভার্সিটি নাকি? বলোনা না পাডুয়া? পাডুয়া প্রথম ইউনিভার্সিটি। ভাবো, ইউনিভার্সিটি অফ বলোনা এস্টাবলিশ হচ্ছে 1088, অক্সফোর্ড কেমব্রিজের অনেক আগে। আমি নালন্দার সঙ্গে কম্পেয়ারে যাচ্ছি না, কিন্তু ইউরোপিয়ান কনসেপশন অফ ইউনিভার্সিটিতে অনেকটা আগে, ঠিক আছে, 1088। তো সেই সময় তিনি অরেশন অন দ্য ডিগনিটি অফ ম্যান লেখেন এবং তিনি বলেন যে ম্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ ম্যান লোকেটস ইটসেলফ ইন দ্য মিডল অফ থিংস। মাঝামাঝিতে কে থাকে? মানুষের মধ্যে ঈশ্বরের কোয়ালিটিও রয়েছে, আবার অ্যানিমালদের কোয়ালিটিও রয়েছে। So man has both the quality of being beastly as the animal, and at the same time he can be transcendental as a divine being. Man can forgive, man can be honest, can be sincere, so he can be as honest as a godly being. সে একটা ঈশ্বরের মতো অনেস্ট হতে পারে, সে ক্ষমতা মানুষের মধ্যে আছে। ফলে মানুষই হচ্ছে চর্চার বিষয়। আমি বারবার একটা টার্মিনোলজি ইউজ করি, এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব, অর্থাৎ মানুষকে মানে রাদার দ্যান ডিসকাসিং অ্যাবাউট দ্য অ্যানিমালস অ্যান্ড অ্যাবাউট দ্য গড, লেট আস ফর দ্য ফার্স্ট টাইম কনসেন্ট্রেট অন দ্য রোল অফ দ্য হিউম্যান বিংস। মানুষকে গ্লোরিফাই করো, গ্লোরিফিকেশন অফ দ্য হিউম্যান বিং, অ্যান্ড ফ্রম দ্য থিওসেন্ট্রিক ডাউন টু দ্য অ্যানথ্রোপোসেন্ট্রিক, মানুষকে নিয়ে আলোচনা শুরু হলো। সেই জন্যই যখন তোমরা পরবর্তীকালে লিওনার্দো দা ভিঞ্চি দেখা একটা বিখ্যাত পেন্টিং রয়েছে, তোমরা বিভিন্ন জায়গাতে পাবে, দ্য ভিট্রুভিয়ান ম্যান, ভিট্রুভিয়ান ম্যান, ইটস আ ফেমাস পেন্টিং। এইটা জানলেই বুঝতে পারবে কোনখান থেকে রেনেসাঁস পিরিয়ডে ম্যাকবেথ দাঁড়িয়ে বলছে যে আমি আমার নিজের ডেস্টিনিতে বিশ্বাস করি, আমি এই আকাশের তারাতে বিশ্বাস করি। কিং লিয়ারে এডমান্ড এন্ড এডগার বলে দুটো ক্যারেক্টার ছিল, যেখানে এডমান্ড বলছে আই বিলিভ অন মাই ওন ডেস্টিনি, আই ডোন্ট বিলিভ দ্যাট দ্য স্টার্স আর রাইটিং অন মাই ডেস্টিনি। ম্যাকবেথ নিজে ভিলেন, নিজে হিরো, সে নিজে রেসপন্সিবিলিটি নিচ্ছে মার্ডার করার, ইডিপাস নিচ্ছে না। ইডিপাস নিচ্ছে কি নিচ্ছে না? ইডিপাসের পুরো যে এন্টায়ার ক্যারেক্টার কনস্ট্রাকশন অফ দ্য ইডিপাস ইজ ডিপেন্ডেন্ট অন ডেস্টিনি। কোনো একটা অদৃশ্যতে কেউ নেমেসিস দিয়ে কেউ খেলে যাচ্ছে, কোনো একজন অদৃশ্য ঈশ্বর ইডিপাসকে নিয়ন্ত্রণ করছে। ইডিপাস ইনগ্রেন্ড ইভিল ক্যারেক্টার নয়, ইডিপাস কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ডেস্টিনি তাকে বাধ্য করছে তার বাবাকে মারতে এবং মাকে বিয়ে করতে। হি উইল মার্ডার হিজ ফাদার এন্ড ইভেন্চুয়ালি ম্যারি হিজ ওন মাদার। কি কোন জিনিস এটাকে করছে? ডেস্টিনি। Not Oedipus himself is responsible, but Macbeth is responsible for himself. Macbeth will say that will murder the King Duncan and will go on in murdering the other people because I will be the king. আমি কিং হব, সে ব্যাংককে খুন করবো, ম্যাকডাফকে খুন করার চেষ্টা করবো, সবাইকে খুন করে নির্মূল করবো। একটা বিখ্যাত ডায়ালগ আছে ম্যাকবেথে যে রক্ত স্নাত এই নদীতে, মানে দ্য রিভার অফ দ্য ব্লাডের যেহেতু অর্ধেক আমি হেঁটে চলে এসেছি, আর সামনে যাওয়া মানে অর্ধেক মানুষকে মারতে হবে, আর পিছনে যাওয়া মানে অর্ধেক মানুষকে মারতে হবে। ফলে লেট আস মুভ ফরওয়ার্ড, চলো সামনে যাই। Tomorrow creeps into this petty pace from the last day of the recorded time and all our ooze বলে যে টুমরো যে বিখ্যাত যে কোটেশন যে লাইফ ইজ a tale told by an idiot full of sound and fury but signifying nothing। এই যে লাইফ ইজ a tale told by an idiot full of sound and fury, এর মধ্যে প্রচুর সাউন্ড এন্ড ফিউরি রয়েছে কিন্তু কিছু নেই। এই যে ফাইনাল রিয়েলাইজেশন ম্যাকবেথের এই যে ফাইনাল রিয়েলাইজেশন,
এটা করতে গিয়ে ম্যাকবেথকে অনেক মার্ডার করতে হয়েছে, অনেক খুন করতে হয়েছে। লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেছে, কিন্তু এর পুরো রেসপন্সিবিলিটি কে নিচ্ছে? ম্যাকবেথ। ম্যাকবেথ একবারের জন্য বলছে না কোনো আকাশের তারা বা অন্য কোনো ডেস্টিনি, ইডিপাস এরকম অন্ধ হয়ে আগে বলছে যে ও ডেস্টিনি আমাকে অদৃষ্টটা করেছে। ম্যাকবেথ বলছে না, কিসের জন্য বলছে না? কারণ ম্যাকবেথ ইজ আ প্রোডাক্ট অফ দ্য রেনেসাঁস হিউম্যানিজম, যেখানে রেসপন্সিবিলিটি একটা নিজের ক্যারেক্টার নিজের পেছনে নিচ্ছে, কোনো ঈশ্বরকে দোষ দিচ্ছে না নিজের কাজের জন্য। Am I clear? Yes, sir. Yes, আমি এই জায়গাটি তোমাদেরকে কিন্তু বোঝাতে চাইছি। তোমরা যখন লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ছবি দ্য ভিট্রুভিয়ান ম্যান, এটা এই ছবিটা বহু জায়গায় পাবে, একজন নগ্ন পুরুষ সামনে দাঁড়িয়ে রয়েছে, and he is actually trying to extend or encompass his hands throughout the entire universe. এখানে গোটা পৃথিবী, দুটো পা, দুটো হাত, সবকিছুকে ছেদ ভরবার চেষ্টা করছে। This particular circle is perhaps representing the entire universe, যেন গোটা পৃথিবীকে রিপ্রেজেন্ট করছে। এবং মানুষ তার হাত, তার ক্ষমতা দিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গটা হচ্ছে তার ইন্টেলিজেন্স, এই প্রপোর্শন অফ দ্য হিউম্যান বডি দিয়ে সে গোটা পৃথিবীকে যেন ধরতে চাইছে। সো দিস ইজ দ্য ইটালিয়ান রেনেসাঁস। রেনেসাঁস হচ্ছে এটাই, যে আমি the concept of the ideal human body with exact proportion, আমি জানি আমার প্রপোর্শন, আমার এক্সাক্ট ভলিউম বডির কত, আমি জানি কতটা মাস্কিউলার হলে আমাকে দেখতে ভালো হবে, লাইক দ্য গ্রিক গড। ফলে এই যে অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ম্যাসকুলাইন বিউটি, এই যে মানুষের বিউটিকে অ্যাপ্রিসিয়েট করা, এটা প্রথমবার রেনেসাঁস পিরিয়ডে হচ্ছে, কারণ পুরো ডিসকাশনটাই কিন্তু মানুষকে নিয়ে হচ্ছে। এবং সেই জন্যই তোমরা এই রেনেসাঁস পিরিয়ডে প্রচুর পরিমাণে মূর্তি পাবে। ধরো ডেভিডের মূর্তি, মাইকেলেঞ্জেলোর আঁকা, বিখ্যাত ডেভিডের আঁকা নয়, অ্যাকচুয়ালি স্কাল্পচার, মাইকেলেঞ্জেলোর স্কাল্পচার ডেভিড। এই যে ডেভিড ইজ অ্যান আইডিয়াল হিউম্যান বিইং, তার এক্সাক্ট প্রপোর্শন, 4 প্যাক অ্যাবস, এক্সাক্ট হিউম্যান প্রপোর্শন। এটা মানেটা কি? এটা মানেটা এই নয় যেটা নগ্ন হিউম্যান বিইং, এটার মানে হচ্ছে এই যে this human being represents the exact proportions, the exact geometry of the entire universe. গোটা পৃথিবীটা এই মানুষের চেহারার মধ্যে দিয়ে এক্সপ্রেস হচ্ছে। আমরা পরবর্তীকালে ফ্র্যাক্টাল জিওগ্রাফির কথা জানতে পারবো, যেখানে মানুষের চোখের যে মণি, তার সঙ্গে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন স্ট্রাকচারের মিল রয়েছে। আমরা হিউম্যান ইউনিভার্সের নিহারিকার সঙ্গে আমরা কুম্বের বিভিন্ন স্ট্রাকচারের মিল পাবো। কিন্তু এত বছর আগে কিন্তু মাইকেলেঞ্জেলো এবং অবশ্যই লিওনার্দো দা ভিঞ্চি তাদের আঁকা এবং লেখার মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে অ্যান্টিসিপেট করে গেছে। ফলে ফর দ্য ফার্স্ট টাইম ম্যান বিকামস দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। যেটা তোমরা এই সমস্ত লিটারেচার, যেটা এডওয়ার্ড দ্য সেকেন্ড বলো, ম্যাকবেথ বলো, এগুলোর মধ্যে পাবে, যেটা তোমরা কিন্তু কোনো গ্রিক লিটারেচারের মধ্যে পাবে না। Greek literature strongly believed on the destiny, on the notion of the God, that the transcendental being is controlling everything. সেজন্য একটা বড় অংশতে প্রফেট হিসেবে ঢোকানো হয়েছে টাইরেসিয়াসকে। টাইরেসিয়াস ইজ প্রফেসি। এই প্রফেসির জায়গা ম্যাকবেথে কিন্তু দেওয়া হয়েছে উইচদেরকে, উইথ আ ডিফারেন্ট টুইস্ট। যেখানে ইডিপাসের প্রফেসিতে আমাদের কি যেন নাম, ইডিপাসের প্রফেসিতে টাইরেসিয়াস এক্সাক্ট প্রফেসি দিচ্ছে উইথ এ রিডল, পুরোটা বলছে না কিন্তু এক্সাক্ট প্রফেসি। ম্যাকবেথের উইচরা কিন্তু ম্যাকবেথকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। দাউ শ্যাল বি কিং বলছে, ম্যাকবেথ ভাবছে যে রাজা হব, সেই লোভে খুন করছে, কিন্তু আলটিমেটলি তাকে বলছে না যে রাজা হওয়ার কনসিকোয়েন্সেস কি। কারণ কনসিকোয়েন্সেস তোমাকে নিজেকেই ভুগতে হবে। কোনো ঈশ্বরের গায়ে তুমি সেই রেসপন্সিবিলিটি দিয়ে বা ঈশ্বরকে সেই জিনিসের কোনো রেসপন্সিবিলিটি বলে তুমি পার পাবে না। এটাই হচ্ছে রেনেসাঁস হিউম্যান বিইং এর একটা ক্যারেক্টারিস্টিক। তোমাকে মেনে নিতে হবে, তুমি যে দোষ করবে তার জন্য তুমি একমাত্র, কেবলমাত্র তুমিই দায়ী। বলো পরিষ্কার কিনা? Yes, sir. Yes. So Renaissance stood for the humanism. Renaissance stood for the rise of the rational spirit and scientific investigation, gave rise to a new approach to life. সেই প্রথমবার কোপার্নিকাস দাঁড়িয়ে বলছে কোপার্নিকের রেভলিউশনের কথা। প্রথমবার কোপার্নিকাস বলছে যে পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, সূর্য পৃথিবীর চারিদিকে নয়। গ্যালিলেই একই কথা বলছে। ভাস্কর চক্রবর্তীর বিখ্যাত কবিতা ছিল, গ্যালিলিওকে বন্দি করলো, পৃথিবী ঘুরছে। গ্যালিলিওকে বন্দি করলো
কিন্তু পৃথিবী তো ঘুরছে, পৃথিবী তো সূর্যের চারিদিকেই ঘুরছে। সত্যকে তো কোনোদিন চাপা দেওয়া যায় না, ট্রুথকে তো কোনোদিন ডিস্ট্রয় করা যায় না। এই যে বিভিন্ন র্যাশনাল স্পিরিট, তোমরা যদি আমি কয়েকটা ছবি তোমাদের দেখাতে চাই, লিওনার্দো দা ভিঞ্চি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মানে এইটা না দেখলে অ্যাকচুয়ালি রেনেসাঁস টাইমসকেই বোঝা যাবে না। দা ভিঞ্চির নোটবুক এখনো ইটালির লাইব্রেরি, আমাদের বলো ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংগৃহীত অবস্থায় রয়েছে। এই নোটবই যদি কেউ হাতে পায়, মানে এটা স্ক্যান অবস্থায় ইন্টারনেটে পাওয়া যায়, তার বিখ্যাত আঁকা ছবিগুলো এবং তার স্কেচগুলো, এই যে তার স্কেচগুলো, এই দেখো, ভাবো সেই সময়ে একটা হর্সের অ্যানাটমি আঁকছে। মাথায় রেখো, সেই সময় কিন্তু অ্যানাটমি ওয়াজ প্রহিবিটেড বিকজ হিউম্যান বিইংস ওয়ার কনসিডার্ড অ্যাজ দ্য এক্সটেনশন অফ দ্য গড। এর ফলে হিউম্যান বিইং এর অ্যানাটমি কোনোভাবেই কিন্তু আলাদা করে আঁকা যেত না। দা ভিঞ্চি আঁকছেন। আমি দা ভিঞ্চির কয়েকটা স্কেচ তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই যে দিস ইজ আ পেজ শোয়িং দা ভিঞ্চি স্টাডি অফ দ্য ফিটাস ইন দ্য উম। ভ্রূণ কেমন ভাবে মানব শরীরের গহ্বরের মধ্যে, মাতৃগহ্বরে থাকে, যশোরের মধ্যে, তার ছবি এঁকেছেন দা ভিঞ্চি ইন 1510। প্রথম হিউম্যান অ্যানাটমি অ্যান্দ্রিয়াস ভ্যাসেলিয়াসের পাবলিশ হচ্ছে 1586, তার প্রায় 70 বছর বাদে। ফলে কোনোভাবেই দা ভিঞ্চি দেখেননি কেমন করে যশোরে, মাতৃগহ্বরে যশোরের মধ্যে থাকে একজন সন্তান। দা ভিঞ্চি is trying to portray. This is absolutely brilliant. This is the anatomy of the human hand. দা ভিঞ্চি is portraying. ফলে সাইন্টিফিক স্পিরিটের যে ভয়ঙ্কর রাইজ হচ্ছে, বিজ্ঞানের যে বিজ্ঞান চেতনা যে একটা বিরাট উন্মেষ ঘটছে, সেইটাই রেনেসাঁস পিরিয়ডকে এই ডার্ক মিডিয়েভাল পিরিয়ড থেকে পিছিয়ে দিয়েছে, এগিয়ে দিয়েছে। এটা আমরা কিভাবে দেখছি? অবশ্যই শেক্সপিয়ারের, তোমরা বলবে শেক্সপিয়ারের চরিত্র, শেক্সপিয়ারের ক্যারেক্টারের মধ্যে তো প্রচুর পরিমাণে উইচ রয়েছে। হ্যাঁ, উইচ রয়েছে, কিন্তু সেই উইচ গুলো অনেক ক্ষেত্রে তার এই কলডনের মধ্যে বিভিন্ন প্র্যাকটিস করছে। সেই প্র্যাকটিস অনেক ক্ষেত্রে অনেক ধরনের সাইন্টিফিক ডিসকভারির সঙ্গে তার মিল রয়েছে। হতে পারে সেই প্র্যাকটিসের সঙ্গে মিডিয়াভাল পিরিয়ডের স্পিরিচুয়াল প্র্যাকটিস বা উইচ ক্রাফটের প্র্যাকটিসের কিন্তু মিল নেই। রেনেসাঁস কনসেপশন অফ উইচ ক্রাফট ইজ কমপ্লিটলি আ ডিফারেন্ট এপিস্টেমোলজি। ফলে রেনেসাঁস হয়ে যাওয়ার পরে, যে নবজাগরণ হয়ে যাওয়ার পরে, কিন্তু দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। আর কখনোই ওই মিডিয়েভাল ডার্ক পিরিয়ডে ফেরত যেতে পারবে না। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান রয়েছে, আমি গানটা এক্স্যাক্টলি ভুলে গেলাম, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। দ্য লাইন, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, মানে এই যে গুহার আধারের মধ্যে, ডার্ক কেভের মধ্যে কেমন করে প্রভাত পাখির গান কিভাবে এলো, nobody knows. এবং this is exact the definition of the Renaissance. যে ডার্ক মিডিয়েভাল টাইম থেকে কিভাবে এই সায়েন্টিফিক ডিসকভারি, এই হিউম্যানিজমের পথে এগিয়ে গেল মানুষ, কেউ জানে না, কিন্তু মানুষ এগিয়ে গেল। এবং এতটাই এগিয়ে গেল, দেখো, দিস ইজ লিওনার্দোস ফিজিওলজিক্যাল স্কেচ অফ দ্য হিউম্যান ব্রেন। কোনোদিনও কোনো বডিকে ডিসেক্ট না করে আঁকছে, কোনো বডিকে ডিসেক্ট না করে আঁকছে। হ্যাঁ, হিউম্যান ব্রেন অ্যান্ড দ্য হিউম্যান স্কাল। দিস ইজ আ ডিজাইন ফর এ ফ্লাইং মেশিন। প্রথমবার যখন রাইট ব্রাদার্স ফ্লাইং মেশিন আবিষ্কার করে, প্রথম বিশ্বযুদ্ধের সময় 1910, এই সময় এই আঁকাটা 1488 সালে আঁকা। কোডেক্স অন দ্য ফ্লাইট অফ দ্য বার্ডস। বার্ডরা কেমন করে ফ্লাই করে সেই অনুযায়ী একটা মেশিন, কোডেক্স বলে একটা মেশিন উনি এঁকেছিলেন, সেটা কেমন করে ফ্লাই করতে পারে। সো ক্যান ইউ বিলিভ 1488 অ্যাকচুয়াল ডিসকভারি প্রায় 400 বছর আগে, 420 বছর আগে। সো এইভাবেই যে সাইন্টিফিক স্পিরিটের যে উন্মেষ, ডিসকভারি, দিস ইজ দ্য রেনেসাঁস টাইমস। আমি কি তোমাদের বোঝাতে পারছি? Yes, sir. Another very important spirit is, of course, the commercial revolution. The commercial revolution began as the feudalism, যেভাবে সামন্ততন্ত্র চলে গেল, আস্তে আস্তে there occurs the creation of the various cities. লন্ডন প্রথম ইউরোপিয়ান সিটি ডেভেলপ করছে এই রেনেসাঁস টাইমসে। ইটালিতে রোম ডেভেলপ করছে, তারা অনেক আগে ডেভেলপ করেছে, কিন্তু এই সিটির কনসেপশন রেনেসাঁস টাইমস থেকে আরো বেশি করে এলো। এবং এর ফলে দিস কমার্শিয়াল রেভলিউশন actually created important urban commercial centers.
and regional self-sufficiency also began as areas concentrated on what they best reproduced. ফলে এই বিভিন্ন জায়গাতেই কমার্শিয়াল রেভলিউশন হতে আসে। এবং আমি যেটা বলছিলাম, anthropocentric idea of the man as the center of the universe. The Renaissance thinkers like Pico della Mirandola propagates that due to its unique position in the great chain of being, দেখালাম great chain of being এর unique position এর জন্য the concept of man is a flexible entity and hence share both the qualities of both God and the animals. Animal এবং God এর দুটো এন্টিটি মানুষের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, হাতগুলোকে বাইরে পাঠিয়ে একটা মানুষ গোটা পৃথিবীকে ধরার চেষ্টা করছে। এবার এখান থেকেই যে জিনিসটা জন্ম হচ্ছে, যেটা আমাদের এডওয়ার্ড দ্য সেকেন্ডে খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য কনসেপশন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য রেনেসাঁস স্টেট। রাষ্ট্রের কনসেপ্ট, রাষ্ট্রের কনসেপ্ট আগেও ছিল, কিন্তু এই প্রথমবার দেয়ার অকার্স দ্য ডিক্লাইন অফ দ্য প্যাপাল সুপ্রিমেসি। হোয়াট ইজ প্যাপাল সুপ্রিমেসি? এনিওয়ান? PAPL, papal, religious to actually related to the Pope. অর্থাৎ মিডিয়েভাল টাইমে পোপ, আর্কবিশপ, বিশপ, এই যে এপিস্কোপাল এক্লেসিয়াস্টিক্যাল অথরিটির ভয়ঙ্কর কন্ট্রোল ছিল ওভার দ্য জেনারেল পাবলিক। এইটা একটা ক্ষয়িষ্ণু জায়গায় ডিকেট হতে আরম্ভ করে, ডিকেট। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে দ্য রাইজ অফ the decline of the papal supremacy and of course the rise of the imperial supremacy, imperial dominance. এর ফলে যেটা ঘটলো, আসল সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ঘটে। এবং as a result the forerunners of the modern state began as the medieval republican city governments that ruled outlying territories as were replaced by an individual despot. এর ফলে একটা ইন্ডিভিজুয়াল ডেসপট মানে একনায়কতান্ত্রিক নেতা, এদের প্রথমবার উদ্ভব হতে আরম্ভ করলো মিলানে, প্রথমবার ইটালির মিলানের উদ্ভব হলো। এবং এই যে পাওয়ারফুল রিচ অলিগার্কি মানে a state ruled by the oligarchs, by the aristocratic sophisticated people, তাদেরকে অলিগার্ক বলা হয়। মনার্কি মানে যেখানে একজনই কন্ট্রোল করে, অলিগার্কি মানে যেখানে একটা কমিউনিটি কন্ট্রোল করে। এইটার প্রথম রাইজ এই রেনেসাঁস টাইমে হয়। ফলে একজন শক্তিশালী রাজা এবং তার যে ডিউক, তার ব্যারন। তোমরা জানো ম্যাকবেথ কি ছিল? প্রথমে বলো দেখি, হু ওয়াজ ম্যাকবেথ? The Duke. আরেকবার, Thane of Glamis. তারপরে কি হলো? Thane of Cawdor. Right. Very good. ফলে কি থেন, ফর এক্সাম্পল ব্যারন, ডিউক, এই যে কনসেপ্ট গুলো, এগুলো প্রথমবার রেনেসাঁসের সময় থেকেই আসে। আমি পরে দেখাবো সেটা, যে কি কি মানে কাউন্টের কি কি ভাগ। কারণ এডওয়ার্ড দ্য সেকেন্ড জুড়ে যারা পড়েছে তারা জানে একটা বড় অংশের নোবিলিটি বলে একটা ক্যারেক্টার রয়েছে, যারা এই অ্যারিস্টোক্রেটিক ক্লাসে বিলং করে। ফলে রেনেসাঁস টাইমস এই অ্যারিস্টোক্রেটিক ক্লাসকে প্রথমবার তাদের কি ইনক্লুড করলো এই যে স্টেট, এই রাষ্ট্রকে চালানোর জন্য। বুঝতে পেরেছো? ফলে রাষ্ট্রের কনসেপ্ট, একটা স্টেট উইথ আ প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স প্রথমবার উদ্ভব হলো এই রেনেসাঁস টাইমসে। আমি আমার লেকচার শেষ করব যে ভদ্রলোককে দিয়ে, যে ভদ্রলোক ছাড়া তোমাদের এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়া সম্পূর্ণ অসম্পূর্ণ। তার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। নাম শুনেছো? বানানটা ভুল করবে না বাবারা। NICOLOMACHIAVELLI, নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলিয়ান এমন একটা কনসেপ্ট, ম্যাকিয়াভেলিয়ান বলতে জেনারেলি ভিলেনাসকে বোঝানো হয়। অ্যাকচুয়ালি ম্যাকিয়াভেলি মানে ভিলেনাস নয়। ম্যাকিয়াভেলি একজন ফিলোসফার। ম্যাকিয়াভেলির ফিলোসফিটা একটা কনসেপ্ট ছিল, যেখানে বাই হুক অ্যান্ড ক্রুক তোমাকে রাষ্ট্রকে চালাতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে চালাতে গেলে কোনো ধরনের মরালিটি, কোনো ধরনের মানে খারাপ ভালো এই সেন্স থাকলে হবে না। এটা প্রথমবার নিকোলো ম্যাকিয়াভেলি বলল। এর আগে মিডিয়েভাল পিরিয়ডে কেউ বলেনি। সবাই বলেছে রাজাকে ভালো হতে হবে, রাজা মানেই দ্য এক্সটেনশন অফ দ্য ডিভাইন গডলিনেস, রাজা মানে ঈশ্বর। Niccolo Machiavelli, 1469 to 1527, he was an Italian Renaissance historian, politician, diplomat, philosopher, humanist, writer, and he has often been called as the founder of the modern discipline of the political science. Political science এর জন্ম দিয়েছেন। অনেকে বলে নিকোলো ম্যাকিয়াভেলিকে। ম্যাকিয়াভেলি অনেক বিখ্যাত বই লিখেছেন, তার মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে দ্য প্রিন্স
একটা ছোট্ট বই 80 পাতার। ইট ওয়াজ বেসিক্যালি অ্যান ইনস্ট্রাকশনাল বুক, যে কেমন করে রাজা হতে হয়। আমি যেরকম লিখি কেমন করে ভালো ছাত্র হতে হয়, হাউ টু ক্র্যাক ইউপিএসসি এক্সামিনেশন, হাউ টু বি আ প্রফেসর, হাউ টু ক্র্যাক দ্য নেট এক্সামিনেশন, তখন লেখা হতো হাউ টু বি আ প্রিন্স, কেমন করে রাজা হতে হয়, হাউ টু বি আ কোটিয়ার, দ্য কোটিয়ার্স হ্যান্ডবুক কার লেখা, ক্যাস্টিগ্লিওনের লেখা। সো 1513 একটা বিখ্যাত তিনি বই লেখেন, তার নাম হচ্ছে দ্য প্রিন্স। আরো অনেক বই লিখেন, দ্য আর্ট অফ দ্য ওয়ার, দ্য ডিসকোর্সেস অন দ্য লিভি, ডিসকোর্স অ্যাবাউট দ্য প্রভিশন অফ দ্য মানি, ইটসেট্রা ইটসেট্রা ইটসেট্রা। কিন্তু তিনি যে ফিলোসফির জন্য বিখ্যাত সেটা হচ্ছে ম্যাকিয়াভেলিয়ানিজম। ম্যাকিয়াভেলিয়ানিজম, হোয়াট ইজ ম্যাকিয়াভেলিয়ানিজম? It is a widely used negative term to characterize unscrupulous politicians of the sort Machiavelli described the most famously in The Prince. Unscrupulous মানে যারা morality তোয়াক্কা করে না, dishonesty, killing, যা কিছুর মধ্যে দিয়ে তোমাকে রাজতন্ত্রকে রাখতে হবে, যেটা ইয়াঙ্গার মর্টিমারের ক্যারেক্টার আমরা পরে পড়বো, তার মধ্যে প্রতিভাত হবে। So Machiavelli described immoral behavior such as dishonesty, killing of the innocents as being normal and effective in the politics. আজকে আমরা যে রাজনীতি দেখছি, যে রাজনীতি আমরা প্রত্যেকদিন দেখে অভ্যস্ত, তার কথা 1513 সালে ম্যাকিয়াভেলি বলে গেছেন। Killing of the innocent, of the normal, of the human beings, dishonesty, these are normal things of the politics. ফলে ম্যাকিয়াভেলি এই প্রথমবার সাম্রাজ্যকে গ্রেট চেন অফ বিং এর সঙ্গে তুলনা করলো। পুরো সাম্রাজ্যকে, এম্পায়ারকে, এই সবকিছুকে কন্ট্রোল করতে হয়, ফলে এম্পায়ারকে ইমমরাল হতেই হবে। The prince is concerned how a prince acquires and maintains new kingdoms, কেমন করে নতুন সাম্রাজ্যকে প্রিন্স তৈরি করবে। Either to virtue is a Renaissance concept. Virtue is actually not virtue. Virtue মানে কিন্তু virtue নয়। Virtue is a specific quality. It actually withstand with the fortune. তোমার সঙ্গে ভাগ্য থাকবে কিনা সেটা virtue signify করে। Virtue and fortuna. ফলে তুমি তোমার মধ্যে যে কোয়ালিটি থাকবে, সেই কোয়ালিটি খারাপ হতে পারে, ভালো হতে পারে। সেই ভার্চুয়াস অফ প্রিন্স হচ্ছে সেই আইডিয়াল প্রিন্স, যে খারাপ ভালো এই সব কিছু তোয়াক্কা না করে নিজের সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। and he shall be the master of his own fate. সে নিজের ভাগ্যের কন্ট্রোলার হবে, ভাগ্য বলে কিছু হয় না। so to Machiavelli, the characteristics of the virtues of prince are not what was then known as the cardinal virtues like wisdom, justice, courage, temperance, not the princely virtues like honesty, magnanimity, liberality, nor morality, যেগুলো তখনকার দিনের কিং এর কোয়ালিটি বলে ধরা হতো। কি কি? উইজডম, ভারতবর্ষের কিং মানে জ্ঞানী, বিক্রমাদিত্যের মতো। জাস্টিস, সেন্স অফ জাস্টিস থাকবে, ইকুয়ালিটি অনুযায়ী সে জাস্টিস জ্ঞাপন করবে, সবাইকে সমান চোখে দেখবে। কারেজ, টেম্পারেন্স। ম্যাকিয়াভেলি বললো এই সমস্ত বাজে কথা ছাড়ো, এসব হয় না, এসব কেবলমাত্র টেক্সট বুকেই লেখা থাকে। The prince must do whatever is dictated by necessity. Very important words. The prince must do whatever is dictated by the necessity. প্রয়োজনীয়তা যা করাবে তাই একজন করবে প্রিন্স। এখনকার দিনের রাজনীতিবিদরা তাই করে যা প্রয়োজন বলে মনে হয়। That which is necessary. পুরোটাই মানুষের কথা বলে সেটা অন্য কথা, কিন্তু প্রিন্সে ম্যাকিয়াভেলি কিন্তু মানুষের কথা বলেনি, বলেছেন এম্পায়ারের কথা, রাজত্বের কথা ভেবে একজন রাজাকে সবকিছু করতে হবে। এডওয়ার্ড দ্য সেকেন্ড আমরা দেখবো যে রাজা এই গল্পে, সে কিন্তু প্রিন্সের রাজা নয়, সে একেবারেই যেটা প্রয়োজন সেটা করে না, তার যেটা নিজের বলে মনে হয়, দ্যাট হুইচ হি থিংস নেসেসারি, দ্যাট হুইচ হি থিংস ইজ গুড, সে সেটা করে। এর ফলে সেটা হলে কিন্তু সার্ভাইভ করবে না। সো Machiavelli বলছেন, to get honor, glory and fame, a prince must perform actions that are wicked or virtuous. Wicked, virtuous দু কাজই করবে। Use force or fraud, be a lion or a fox, depending on the circumstance. সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি ডিসাইড করবো আমি সিংহ হবো নাকি আমি ধূর্ত শৃগাল হবো। Virtue denotes flexibility. Virtue মানে flexibility। আমি বিখ্যাত বই স্কিনার এবং প্রাইসের বইটাকে ইউজ করেছি। However, although having good qualities is not a prerequisite, the prince must always appear to be good. প্রিন্সকে ভালো বলে দেখাতে হবে, প্রিন্সকে যে ভালো হতে হবে এমন কোনো মানে নেই। He thus must learn
the art of the deceit and be a good simulator. Simulator মানে কি? Simulation মানে good imitator, যে দেখাচ্ছে সে ভালো, and dissimulator মানে দেখাচ্ছি ভালো আসলে ভেতরে সেই জিনিসটা নেই, আর সিমুলেটর মানে যে জিনিসটা আমি নই সেই জিনিসটা দেখাচ্ছি। সো ইনোভেশন, আবিষ্কার is part of this arsenal. তার যে অস্ত্রাগারের ইম্পর্টেন্ট অস্ত্র হচ্ছে ইনোভেশন, ইম্প্রোভাইজেশন। প্রত্যেক মুহূর্তে তাকে মাথা কাটাতে হবে। সো ডিউক অফ দ্য মিলান ফ্রান্সিসকো ফর্জা, ইনি এর কথা বলে অ্যাজ আ মডেল ম্যাকিয়াভেলি সেজ দ্যাট ইট ইজ নেসেসারি। এইভাবেই একটা আইডিয়াল প্রিন্স হতে হবে। প্রিন্স হতে পারে উইকেড বা ভার্চুয়াস, ফোর্স এবং ফ্রড, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। হি ক্যান বি আ লায়ন এন্ড হি ক্যান বি আ ফক্স। মানে প্রথমবার ভার্চু মানে কিন্তু ভার্চু নয়, ভালো কোয়ালিটি নয়। ভির্চু মানে ফ্লেক্সিবিলিটি, সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে তুমি কিভাবে নিজেকে বদলাতে পারো, কি করে লোককে পারসুয়েট করতে পারো, ইউ পারসুয়েট পিপল, তুই কি করে লোককে নিজের দিকে আনতে পারো, এটাই ম্যাকিয়াভেলির কনটেক্সটে বলছে। So this is Machiavelli's context which is important for our studies. আমাদের এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়তে গেলে আমরা পড়বো ইয়াঙ্গার মর্টিমার অ্যাজ আ ম্যাকিয়াভেলিয়ান হিরো। পরীক্ষায় প্রশ্ন আসে এডওয়ার্ড দ্য সেকেন্ড as an irony of the kingship, তখন তোমাকে ম্যাকিয়াভেলির কনসেপশন অফ দ্য স্টেট এন্ড দ্য রয়্যালটি বলতে হবে। ফলে তোমরা বুঝতে পারলে আমি আমার এই ক্লাসের মধ্যে ডিসকাস করার চেষ্টা করলাম যে কিভাবে রেনেসাঁস পিরিয়ড is a change on the contemporary European civilization. Renaissance কিভাবে রিভাইভাল অফ দ্য লার্নিং, রিবার্থ অফ দ্য লার্নিং আছে, কিভাবে রেনেসাঁস মানে হিউম্যানিজম, কেন রেনেসাঁস মানে রাইজ অফ দ্য রেশনাল স্পিরিট অ্যান্ড সাইন্টিফিক ইনভেস্টিগেশন, why in Renaissance period the idea from the theocentric society down to the anthropocentric society happens, and why the creation of the Renaissance state is important, because for the first time the conception of the politics actually occurred in the Renaissance period. Politics এর জন্ম এই Renaissance এর সময় থেকেই আসছে। এবং আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়তে গেলে কাকে রাষ্ট্র বলে, কেমন করে রাজত্ব চলে, কেমন করে রাষ্ট্র তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। যদিও এডওয়ার্ড দ্য সেকেন্ড কিন্তু একজন রেনেসাঁস কিং নয়। এডওয়ার্ড দ্য সেকেন্ড যদি আমরা গুগল করি বা এডওয়ার্ড দ্য সেকেন্ড সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, আমরা দেখবো এডওয়ার্ড দ্য সেকেন্ড কিন্তু একজন মিডিয়াভাল কিং, মানে অ্যাকচুয়াল কিং। এডওয়ার্ড দ্য সেকেন্ড রাজত্ব করেছে কত থেকে কত? অ্যাকচুয়াল কিং এডওয়ার্ড দ্য সেকেন্ড রাজত্ব করেছে 1307 থেকে 1327। তখনও রেনেসাঁস পিরিয়ড শুরু হয়নি। আমাদের ক্রিস্টোফার মার্লো এই পুরো লেখাটা লিখছে 1593-তে, 1593-তে। এডওয়ার্ড দ্য সেকেন্ডের প্রায় 250 বছর বাদে, 270 বছর বাদে লিখছে। ফলে এডওয়ার্ড দ্য সেকেন্ড দো হি ইজ নট অ্যাকচুয়ালি রেনেসাঁস কিং, তাকে প্রায় রেনেসাঁস কিং করে দিচ্ছে আমাদের মার্লো। ফলে এই মার্লোর প্লেটা ইজ আ রেনেসাঁস প্লে, এবং সেই কনটেক্সটে আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডকে পড়ার চেষ্টা করব। পরের ক্লাসে আমরা ডাইরেক্টলি মার্লো এবং এডওয়ার্ড দ্য সেকেন্ডে ঢুকে যাব। আজকের ক্লাসে আমি এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করলাম, হোয়াই এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ রেনেসাঁস প্লে, রেনেসাঁসের স্ট্রাকচার এবং কনটেক্সট তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন্স? কোন প্রশ্ন রয়েছে? স্বাগত। কোন প্রশ্ন? না স্যার, প্রশ্ন নয় স্যার, ম্যাকিয়াভেলি একটা ব্যাপার স্যার, ম্যাকিয়াভেলি যেটা বলেছিলেন বা তার যে কনসেপ্টটা ছিল, তার থেকে প্রায় 2000 বছর আগে চাণক্য এক কনসেপ্ট চাণক্য একই কনসেপ্ট, এই বাই হুক এন্ড বাই ক্রুক, এই পুরো কনসেপ্টটা বলেছিলেন। একদিন তোমার সঙ্গে চাণক্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং চন্দ্রগুপ্তের যে ইনফ্লুয়েন্স সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো পরের ক্লাসে হয়তো বলবো এই কনসেপ্টটা একটু ইন্টারেস্টিং না। সো দিস ইজ দ্য আইডিয়া অফ দ্য রেনেসাঁস। কারোর কোনো প্রশ্ন না থাকলে আমি আমার ক্লাসটা মোটামুটি শেষ করছি এখানে, অফিসিয়াল রেকর্ডিংটা অন্তত।